অনেক নেতৃবৃন্দকে উপবিষ্ট দেখতে পাচ্ছেন। আমাদের খুলনা 6 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, এই খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, অন্যান্য আজকের এই প্রবন্ধের উপরে যারা আলোচনা করেছেন সেই সমস্ত বিদগ্ধ আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় খুলনাবাসী, 12টার মধ্যে এই সেমিনার সময় শেষ করার টার্গেট করা হয়েছিল। মিনিট 10 হয়তো সময় আছে। আসলে আজকে এই গণভোটের বিরুদ্ধে সরকারের যে অবস্থান এবং এই কারণে দেশটা যে কি সংকটের মুখোমুখি হয়েছে, এটার উপরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী যে কিনোট পেপারটা লিখেছেন এবং তার কিনোট পেপারটা উপস্থাপন করেছেন অ্যাডভোকেট শাহ আলম, আপনারা অনেকে শুনেছেন, অনেকে দেখেছেন। এই প্রবন্ধের উপরে আলোচনার হক আদায় করতে গেলে খুব লম্বা সময় প্রয়োজন, কিন্তু সেই ধৈর্য আপনাদেরও নেই, আর আমাদের ধৈর্য থাকলেও সে সময় আমাদের হাতে নেই। সেই কারণে খুব সংক্ষেপে একেবারে চোখা মূল সাবজেক্টের উপরে আমি কয়েকটি কথা বলে দেখি কথাগুলো সংক্ষেপ করা যায় কিনা। আমার পরে আরও একটা প্রোগ্রাম আছে, সেই কারণে আমার নিজেরও একটু মানসিক ব্যস্ততা আছে। তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, অনেকদিন পর দেশের রাজনৈতিক একটা পরিবর্তনের পরে আমাদের জুলাই অভ্যুত্থানের যে রক্তাক্ত স্মৃতির পথ মাড়িয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্নের অভিযাত্রা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। কি সময়, কি স্মৃতি, কি রক্ত সাগর আমরা পাড়ি দিয়েছি। আমাদের আগে আজকে মাধ্যম যে কবিতাটা আবৃত্তি করলো, তার মধ্যেও কিন্তু আমাদের সেই ইতিহাসের কিছু স্মৃতি উঠে এসেছে। ফলে গণভোটের যে গণরায়, এর সাথে জুলাই আন্দোলনের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ এবং স্মৃতি কিন্তু জড়িত। এটা আমরা উপেক্ষা করতে পারি না। যে কারণে নির্বাচনের আগে গড়ে ওঠা 11 দলীয় নির্বাচনী ঐক্য, নির্বাচনের পরে জাতীয় সংসদ এবং সরকার গঠনের পরেও 77 জন এমপি বিরোধী দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, সেই 11 দলীয় ঐক্যকে অটুট রেখে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ভিত্তিক একটা আন্দোলনের ধারাবাহিকতাও কিন্তু শুরু হয়েছে। সেটাও তো আপনারা লক্ষ্য করছেন, কি বলেন? এবং 2 দফায় ঘোষিত কর্মসূচির আজকে 2 তারিখ সারা দেশের সকল জেলায় 11 দলের উদ্যোগে গণমিছিল হবে, সব জেলা সদরে। এই কর্মসূচির মধ্যে একটা ছিল, এই কর্মসূচি চলাকালীন দেশের সকল মহানগরীগুলোতে এই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আইনি, সাংবিধানিক, রাজনৈতিক নানান ইস্যুতে সেমিনারের আয়োজন করা হবে। সেই সব শহরের সুধীবৃন্দ, জনগণ এবং নানান সেকশন অফ পিপুলকে এই আন্দোলন এবং এই ঐক্যের প্রয়োজনীয়তাটা তুলে ধরা হবে। আমি খুলনা মহানগরী জামাতকে ধন্যবাদ জানাই। 11 দলীয় ঐক্যের সেই চাহিদা, সেই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আজকে খুলনা প্রেস ক্লাবের এই ব্যাংকুয়েট হলে সেই সেমিনারের আয়োজন তারা করে রাজনৈতিক সেই চাহিদাকে তারা পূরণ করেছেন। যারা এখানে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নিয়েছেন, বিজ্ঞ প্রবন্ধকার, উপস্থাপক, আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ এবং সুধী শ্রোতা দর্শক যারা, তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে মূল আলোচনায় 2টার দিকে আমি সংক্ষেপে কথাটা সীমাবদ্ধ রাখতে চাই। প্রথম হচ্ছে যে আমরা বলছি যে গণভোটের বিরুদ্ধে সরকার আছে না, আজকে আমাদের সেমিনারের প্রতিপাদ্য হচ্ছে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার। অনেকে বুঝতে পারেন না
যে সরকার কিভাবে গণভোটের রায়ের বিরুদ্ধে চলে গেল। সরকারের মন্ত্রীরা তো পার্লামেন্টে দাঁড়িয়ে একেবারে ঐক্যমত্য কমিশনের সেই জুলাই সনদের লাল বই হাতে করে নিয়ে বলছেন এর অক্ষরে অক্ষরে আমরা মানব। কি বলছে কিনা বলেন? তো এতে একটা কনফিউশন তৈরি হয়, বলে কি রে এই যে বই, আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব, এদিকে আর জামাত ইসলামী 11 দল বলে যে গণরায়ের বিরুদ্ধে সরকার। কথাটা বুঝে ওঠে না। আর বাংলাদেশের মানুষ তো সালাউদ্দিন সাহেবের মতো সব আইন আর সংবিধান পড়ে আসে না। অনেকে প্রশ্ন করে আমার, কি রে ভাই, বাংলাদেশে কি একজনই পার্লামেন্ট, একজনই আদালত, একজনই সংবিধান? ব্যাপারটা সেরকম দাঁড়িয়েছে না? সেই জন্য এইসব সেমিনারের প্রয়োজন। একটু সময় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ না করলে, আপনারা যারা এখানে এসছেন যদি আমরা বুঝতে পারি, তো আমরা যে সমস্ত কমিউনিটিকে লিড করি, যে সব প্রতিনিধিত্ব করি, বা যে সমস্ত গ্রুপ কমিউনিটি সেকশন অফ পিপুলকে আমরা রিপ্রেজেন্ট করি, সেখানে কিন্তু আমরা এই মূল তথ্যটা কিন্তু পরিষ্কার করে বোঝাতে পারি। কি বলেন? সেজন্য আমি আমার আলোচনার আজকে অনেক কথা আছে এই প্রবন্ধের উপরে। আমরা রাজধানীতে সেমিনার করেছি, 10 তারিখে আমার চট্টগ্রামে সেমিনার আছে, বিভিন্ন মহানগরীতে হচ্ছে। এখানে সময়ের কারণে আমি সব দিকে যাব না। এই একটা জিনিস একটু পরিষ্কার করব, যে সরকারকে আমরা গণভোটের গণরায়ের বিরুদ্ধে কেন বলছি, আর এটা না মানলে দেশে কি সংকটটা তৈরি হবে। এখানেই আমি আমার আলোচনাটাকে সীমিত রাখবো। আমার আগের আলোচকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। প্রথম কথা হচ্ছে, সরকার খুব বিপদে আছে এবং এই সংকটটা কিন্তু সরকারই তৈরি করেছে, নাকি বলেন? এই যে বলা হচ্ছে সংকটের মুখোমুখি দেশকে সংকটে নিয়েছে কিন্তু বিএনপি। কিভাবে নিয়েছে আমি সেটা এখন বলব। তবে এর দাবি পূরণের জন্য, সমাধানের জন্য পার্লামেন্টেও আমাদের আমির জামাত, লিডার অফ দি অপোজিশন, তিনিও এটা বলেছেন, আমরা বাইরেও পাবলিক মিটিং এর সেমিনারে বলছি, সংকট তৈরি করেছে বিএনপিকে এই সংকটের সমাধান করতে হবে। তা না হলে 5 কোটি মানুষ গণভোটে হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করে যারা আমাদেরকে এই দায়বদ্ধ করেছেন, আমরা এই ইস্যু যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয়, তাহলে এই 5 কোটি মানুষের কাছে আমরা এই আন্দোলনকে আবার নিয়ে যাব। কারণ তারা বলবে আপনাদেরকে আমরা ভোট দিয়ে গণরায় বলেছি, হ্যাঁ আমরা জুলাই সনদের গণভোটের এই রায়ের পক্ষে ভোট দিয়ে আমরা এই সংস্কার চাই, আর আপনারা সেটা বাস্তবায়ন করতে পারলেন না, সরকার তার বিরুদ্ধে চলে গেল। বিভ্রান্তিটা হচ্ছে এই, জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব, একথা বিএনপি বলে, মন্ত্রীরা বলে, প্রধানমন্ত্রী বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে, একবারও কেউ বলে না যে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব। কথাটা খেয়াল করেন, কিন্তু গণভোট আর জুলাই সনদকে আলাদা করে ফেলেছে। কোন মন্ত্রীর কাছে কি শুনেছেন যে এই যে 5 কোটি মানুষ ভোট দিল, যে গণভোটের ওনারা বিরোধিতা করেন নাই, যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা নভেম্বরের 13 তারিখে একটা রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে, প্রেসিডেন্সিয়াল অর্ডার, একটা সংবিধান সংস্কারের আদেশ জারি হয়েছে, সেটা নভেম্বরের 13 তারিখে। 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে, 12ই ফেব্রুয়ারি ভোট হয়েছে, 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে আমরা রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করে স্বাক্ষর করেছি। তাহলে 17ই অক্টোবরে আমরা স্বাক্ষর করলাম, 13ই নভেম্বরে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হলো, রাষ্ট্রপতির আদেশ, 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স জারি হলো, ফেব্রুয়ারিতে দিয়ে ভোট হলো একই দিনে, জাতীয় নির্বাচন আর গণভোট। কয় মাস গেল? অক্টোবরে সই হলো, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, 4 মাস চলে গেল। বিএনপির না প্রধানমন্ত্রী, না কোনো আইনমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে যারা পার্লামেন্টে চিৎকার করছেন, একজনও বলেননি যে রাষ্ট্রপতির সংবিধান সংস্কারের এই আদেশ অবৈধ, রাষ্ট্রপতির এটা আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নাই, গণভোট সংবিধান বিরোধী, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া সংবিধান বিরোধী। এই কথাগুলো কখন বলছেন? ভোট হয়ে যাওয়ার পরে মেজরিটিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করে যখন চেয়ারে বসে গেছেন,
তখন মেজরিটির ক্ষমতা দেখিয়ে তারা জনগণের 5 কোটি ভোটকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছেন। কেন এটা করেননি এই 4-5 মাস আমরা প্রশ্ন করেছি, কোনো উত্তর দেয়নি। কিন্তু সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলতে চাইছিল না হয়তো, কিন্তু আল্লাহর ইচ্ছা তো মুখ থেকে বেরোয় গেছে। ওই যে রেজওয়ানা হাসান যেমন কইছিল যে আমরা মেন স্ট্রিমে জামাত ইসলামীকে আসতে দেয় নাই, খেয়াল আছে তো? আমির জামাতকে বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, কারা করলো এই ইঞ্জিনিয়ারিংটা? তা আমির জামাত উত্তর দিয়েছিলেন সে বিদেশি সাংবাদিককে যে দেখেন ইতিহাসে আছে যারা এই সমস্ত কাম করে আমাদের বলা লাগে না, একটা সময় আসলে তারা নিজেরাই বলবে। এটা উত্তর দিয়েছিলেন। তার কয়েকদিন পরে রিজওয়ানা হাসান এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে আমরাই তাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেইনি। মেইন স্ট্রিম বলতে কি? আমরা তো মেইন অপোজিশনে তো ছিলামই। মেইন স্ট্রিম বলতে বোঝানো হয়েছে সরকার গঠনের মতো মেজরিটি অর্জনের ব্যাপারে তারা আমাদের পেছনে ষড়যন্ত্র করেছে। এবং তিনি আমরা কথাটা বলেছেন, আমি বলিনি, পুনরাল। তার অর্থ তার সাথে আরো লোক ছিল, সে লোক এক একজন করে বেরোচ্ছে। ঠিক তেমনি সালাউদ্দিন সাহেব সেদিন পার্লামেন্টে বলছেন যে আমরা এতদিন বলিনি সংস্কার করিডোরে শেষে যদি ইলেকশন না হয়, তাই আমরা গোপনে একটা সমঝোতা করছিলাম, তাই আমরা একেবারে চুপি চুপি সমঝোতা করে যা হয়েছে তাতে স্বাক্ষর করে দিয়েছি। কি শুনেছেন কিনা বলেন? ওনারা বলেন, ওনাদের প্রধানমন্ত্রী বগুড়ায় গিয়ে বক্তৃতা করেছেন যে বিরোধী দলকে ভূতে ধরেছে। হয়েছে না? ভূতে কি আমাদেরকে ধরেছে নাকি? ভূতে তো সরকারকে ধরেছে। ভূত কাকে বলে? গ্রামে ছোটবেলায় শুনেছি ভূতে ধরা মানে হলো যে আবল তাবল কয়, কথা ঠিক থাকে না, মারে ভাবি বলে ডাকে, ঠিক আছে না? কখন কি কোনটা কইতে হয় তা তার ঠিক থাকে না, এটার নাম হলো ভূত। এখন আপনারা যে গণভোটের রায় না মানার জন্য কত কৌশল করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গোপনে সমঝোতা করেছেন, এবং এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য দীর্ঘ 9 মাস নিবন্ধনকৃত 33টি রাজনৈতিক দল 72টি বৈঠক করে 84টি সংস্কারের ব্যাপারে আমরা যে একমত হয়েছি, সেই 84টি সংস্কারের মধ্যে 47টি ছিল সাংবিধানিক এবং আইনি সংস্কার। 84 থেকে 47 বাদ দিলে যে কয়টা থাকে, এটার জন্য কোনো আইন সংশোধন, সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। এটার জন্য অর্ডিন্যান্স জারি করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেসব সংশোধন করা যায় বলে 47টি আইনি বিধানকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে বলা হয়েছে যে এইটা সংশোধন করে আমাদেরকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এর একটা আইনি ভিত্তি দিতে হবে। বিএনপির রহস্য হচ্ছে যে কেন এটা মানে না, কেন তারা গণভোটের কথা বলে না, জুলাই সনদের কথা বলে। কারণ জুলাই সনদের এই 47টি আইনি সংস্কারের যে গুরুত্বপূর্ণ আইনি কাঠামো, যেগুলো দিয়ে সরকারকে দলীয়করণ, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী শেখ হাসিনার শাসন যেদিকে যাচ্ছিল, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব এবং ক্ষমতার লাগাম টেনে জনগণের শাসন এবং ভারসাম্য কায়েম করে একটা রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগের জন্য যে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবগুলো সব দল আমরা একমত হয়েছিলাম, তার 10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কয়টা? 10টা। যত 47টা সংস্কারের কথাই বলেন, আমি সেই 10টা পয়েন্ট আপনাদেরকে একটু শোনাই দেব কি কি তারা মানতে চায় না, যেটা জুলাই সনদের মধ্যে আছে। গণভোটে তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 4টে যে প্রশ্ন করা হয়েছে, আমরা তো সবাই গণভোটে ভোট দিয়েছি, দেখবেন ওখানে ব্যালটে 4টি প্রশ্ন ছিল। এই যে 13ই নভেম্বর যে গেজেটটা প্রকাশ করেছিল সরকার, এই গেজেটের মধ্যে কিন্তু সেই 4টি প্রশ্ন আছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সংবিধান সংস্কারের জন্য তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে যা বর্ণনা হয়েছে সেই প্রক্রিয়ায় গঠন করা হইবে। গণভোটের ক প্রথম প্রশ্নে আছে, সেখানে হা ভোট দিতে হয়েছে, তাহলে সমস্ত মানবেন আপনি। আগামী পার্লামেন্ট হবে 2 কক্ষ বিশিষ্ট, সেখানে 100 সদস্য বিশিষ্ট আসন থাকবে এবং সেই আসন বন্টন হবে
পিআর পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতি, অর্থাৎ টোটাল অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট 100 আসন ভাগ হবে। এখন যে পরিমাণ ভোট বিরোধী দল পেয়েছে তার আনুপাতিক হারে যদি 100 আসন ভাগ হয় বিরোধী দলের মধ্যে, তাহলে আমরা বিরোধী দল প্রায় 44-42টা আসন আমরা পাই। ওনারা বলছেন না, এটা আমরা মানি না, এটা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে জুলাই সনদের মধ্যে। তারা বলতেছে যে সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে ওই 100 আসন ভাগ, তাহলে ওনারা আমরা মাত্র 20-21টা পাই, তাহলে অর্ধেক কমে আমাদের, আমরা 20 পাই, ওনারা প্রায় 80 পেয়ে যায়, মানে ওখানে ওনারা মেজরিটি পাবে। অথচ উচ্চকক্ষের এত পাওয়ার দেওয়া হয়েছে যে কোনো সংবিধান সংস্কার, আন্তর্জাতিক আইন এবং চুক্তিগুলো উচ্চকক্ষে না অনুমোদন করলে এটা হবে না। ওনারা যা ইচ্ছা বিদেশের সাথে, ভারতের সাথে, পশ্চিমবঙ্গের সাথে চুক্তি করবেন, সংবিধানের ইচ্ছামতো সংশোধন করে একচ্ছত্র প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ক্ষমতা চালাবেন। উচ্চকক্ষ যদি ওনারা মেজরিটি হতে পারেন তাহলে ইচ্ছামতো সবকিছু করা যাবে। শুভঙ্করের ফাঁকি কয় না, বগলে ইট। 10টা কোনটা কোনটা মানতে চাননি, যেটা জুলাই সনদে আছে ওখানে ওরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। ওনারা মনে করেন যে এই জুলাই সনদে আমাদের নোট অফ দেওয়া ডিসেন্টগুলো সহকারেই আমরা মানব, কিন্তু নোট অফ ডিসেন্ট অর্থ কি ওনারা ভুল বুঝান, সংবিধানের ভুল ব্যাখ্যা দেন। সারা দুনিয়ায় নোট অফ ডিসেন্টের একটা অর্থ আছে। এই তো এখানে সরকারের আমলারা আছেন, আইনজীবীরা আছেন, রাজনীতি বিশ্লেষকরা আছেন। নোট অফ ডিসেন্ট অর্থ হচ্ছে কোনো অথরিটি, কোনো ফোরাম, কোনো সিদ্ধান্ত, কোনো মিটিংয়ে যারা থাকেন তার মধ্যে একজন বা দুজন যদি দ্বিমত করেন, ভিন্ন মত করেন, সেটাকে রেকর্ড করে রাখা হয়। দ্যাট ওয়াজ রেকর্ডেড, যে আপনি এই মতটা মানেন না, এটা ইতিহাসে লিখিত থাকবে যে আপনি এই সিদ্ধান্তটা মানেননি। তার অর্থ এই না যে বাকি 33টা দলের অন্যরা সবাই একমত হলে আপনি একা দ্বিমত করলেন, আপনার একার দ্বিমতের কারণে বাকি 32 জন আপনারটাই দ্বিমত করে ফেলবে তা না, অধিকাংশের মতকে মানতে হবে। এটার অর্থ হচ্ছে নোট অফ ডিসেন্ট। দেখবেন এখানে লয়াররা আছেন, এই যে আপিল ডিভিশনের অনেক মামলার কঠিন কঠিন রায়, সুপ্রিম কোর্টের যে সমস্ত ডিভিশন বেঞ্চ আছে, 3 জনের বেঞ্চ হয়, 4 জনের 5 জনের বেঞ্চ আপিল ডিভিশনে হয়, 5 জন জাস্টিস থাকে। একটা কঠিন কঠিন মামলার রায় কোনো বিচারপতি খালাস দিয়ে দেয়, কোনো বিচারপতি ফাঁসি দেয়, কোনো বিচারপতি যাবজ্জীবন দেয়, হয় না? কিন্তু রায় কি বন্ধ রাখে? রায় একটা হয়। 5 জনের মধ্যে অধিকাংশ বিচারপতি যে পক্ষে মত দেয় সেই রায়টা লিখে দেয়, আর ভিন্ন মতগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে রাখা হয় যে এটা 5 জনের বেঞ্চে মামলাটা রায় হয়েছে, 2 জন বা 1 জন বিচারপতি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, অধিকাংশ বিচারপতি রায়ের ভিত্তিতে তার ফাঁসি হলো অথবা জেল হলো। ওনারা বলতেছেন বিএনপি যে আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে এই 10টা ব্যাপারে, এটা মানতে হবে। তো জুলাই অক্ষরে অক্ষরে মানা মানে ওনাদের ওই 10টা না মানতে চাওয়া বিষয়গুলো ওনারা কায়েম করবেন। ভেজালটা বুঝতে পারছেন তো? আর গণভোটের কথা কেন বলে না? যে গণভোটের 4টা প্রশ্নে ঐক্যমত্য কমিশন কোন নোট অফ ডিসেন্ট রাখে নাই। পুরা 84টি সংস্কার, তার মধ্যে 47টি সাংবিধানিক সংস্কার উইদাউট নোট অফ ডিসেন্ট এটা ব্যালটে আনা হয়েছে, এবং 5 কোটি মানুষ, 70% মানুষ এটাকে হা ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। কথাটা বুঝে আসছে? এই জন্য গণভোটের রায় বাস্তবায়ন করলে উনাদের ওই 10 জায়গায় বেকায়দা। কোন 10 জায়গা সেটা এখন বলি। 1 নম্বর, উনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন, ঐক্যমত্য কমিশনে আছে। কথা বুঝে আসছে? যিনি প্রধানমন্ত্রী হবেন, হেড অফ দ্য পার্টি, হেড অফ দ্য গভর্নমেন্ট, এক ব্যক্তি 2 জায়গায় থাকতে পারবে না। ওনারা এটা মানেন না। দলেরও নেতৃত্ব, দেশেরও নেতৃত্ব একজনের হাতে থাকলে প্রধানমন্ত্রী কিন্তু কর্তৃত্বশীল হয়ে ওঠে। সেকেন্ড, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে আমরা ঐক্যমত্য কমিশনে যে সংস্কার করেছি তার একটা পদ্ধতিতে ওনারা দ্বিমত করেছে। অনেকগুলো সিস্টেম করা হয়েছে, র্যাঙ্কিং সিস্টেমে একের পর এক, উনি না হলে কে, উনি না হলে কে, সেটার একটা পদ্ধতি ওনারা মানেন না, সেটা অনেক আলোচনার বিষয়। 3 নম্বর হচ্ছে উচ্চ কক্ষ পিআর পদ্ধতি ওনারা মানেন না, এই যে একটু আগে বলেছি। অথচ ঐক্যমত্য কমিশন বলছে গণভোটের ব্যালটে বলা হচ্ছে প্রথম ব্যালটের উচ্চ কক্ষে পিআর হইতে হবে, ওনারা এটা মানেন না।
ওনারা এটা মানলে তো ওনারা উচ্চকক্ষে মেজরিটি থাকতে পারবেন না। চতুর্থ নম্বর, আর্টিকেল 70 সংবিধান সম্পর্কে যারা জানেন, আর্টিকেল 70-তে কি বলা হয়েছে? এমপিদের ফ্লোর ক্রসিং, একজন এমপি তার দলের বাতের বাইরে পার্লামেন্টে কোনো মতামত দিতে পারবেন না, দিলে এটাকে ফ্লোর ক্রসিং বলা হয়। এই আর্টিকেল 70 ভায়োলেট করা হবে। এখানে আমরা একটু সংশোধন এনেছি। জামাত ইসলামে আমরা এখানে বলেছিলাম যে না, একজন এমপির কিছু সুযোগ থাকা উচিত। সেটা কি? দুইটা ব্যাপারে, অর্থ বিল এবং আস্থা ভোট। কোনো ফিনান্সিয়াল বিল বা কোনো আস্থা ভোটের প্রশ্নে তাকে দলের সিদ্ধান্তের বাইরে তিনি যেতে পারবেন না, বাকি ব্যাপারে তাকে স্বাধীন করে দেওয়া হোক। এখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? সময় নাই ভাই, এজন্য বেশি ব্যাখ্যা দিতে পারতেছি না। 5 নম্বর, আন্তর্জাতিক যত চুক্তি করবে সরকার এবং যত আন্তর্জাতিক আইন কন্ট্যাক্ট হবে, এমইউ স্বাক্ষর হয় না বিদেশের সাথে, বিভিন্ন সাথে, এইটা হলে পার্লামেন্টকে জানাতে হবে এবং উচ্চকক্ষে অনুমোদন হতে হবে। এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। দিল্লির কাছে দাসখত দিয়ে, ট্রেড ব্যালেন্সকে নষ্ট করে, বর্ডার ক্লিন করে, পানির চুক্তি, বিদেশে এই যে আজকে বিদেশে আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে আমদানি রপ্তানি, রেমিটেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট নানান চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার করছে, পার্লামেন্ট জনগণকে তারা জানায় না, গোপন রাখে। আমরা সংস্কার করে বলেছিলাম এনি কন্ট্যাক্ট, এনি মেমোরেন্ডাম যেটা গভর্নমেন্ট সিগনেচার করবে সেটা অবশ্যই পার্লামেন্টে পেশ করতে হবে এবং সেটা উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে। এখানে বিএনপি বলেছে নো। নো তো বলবেন, নো না বললে তো ভাষাটা আসে না। না, বিস্তারিত কইতে গেলে বাবা আমার আরো 2টো মিটিং হয়েছে। 6 নম্বর, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। চিফ জাস্টিস নিয়োগ কিভাবে হবে? সংস্কারে আমরা বলেছি যিনি আপিল ডিভিশনের সিনিয়র মোস্ট থাকবেন তিনি হবেন চিফ জাস্টিস। সেখানে ওরা নোট অফ ডিসেন্ট দিয়ে আরো কিছু কায়দা লাগাইছে, যে কায়দায় প্রধানমন্ত্রীর ইচ্ছায় যেন আর একজনকে দেওয়া যায়, সিরিয়াল ব্রেক করে। 7, সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগ। সুপ্রিম কোর্টের বিচারপতি অনেক বেঞ্চ থাকে, সেখানে নিয়োগের ব্যাপারে আমরা ওখানে বলেছিলাম যে একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন জেএসি আমরা গঠন করব প্রধান বিচারপতির নেতৃত্বে। সেখানে একটা কমিশন তৈরি হবে, তারাই সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগ দেবে। শুনে একটা কথা বলে রাখি, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে সাংবিধানিক ব্যবস্থার সিস্টেম আছে, বিচারপতি, প্রধান বিচারপতি, আরো কিছু সাংবিধানিক পদে নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। তিনি যা পছন্দ করবেন তাই রাষ্ট্রপতিকে বলবেন আর তিনি সেখানে নিয়োগ দিয়ে দেবেন, সই করে দেবেন। রাষ্ট্রপতি হচ্ছে পুতুল। ঐকমত্য কমিশনে আমরা বলেছি নো, এটা হবে না। এখানে একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন থাকবে, যেখানে বিরোধী দল, সরকারি দলের প্রতিনিধি, জুডিশিয়ারি এবং অভিজ্ঞ আরো একটা টিম নিয়ে থাকবে, তারা এখানে সাজেস্ট করবে। তো এটা তো বিএনপির পছন্দ হওয়ার কথা না, করলে তো ওনার ইচ্ছা মতো জাস্টিস নিয়োগ করা যাইতেছে না। তাইলে কিছু লোকের ফাঁসি দেওয়া লাগে, কিছু খালাস দেওয়া লাগে। কথা বোঝা যাচ্ছে? ভেজাল। এরপরে পাবলিক সার্ভিস কমিশন, যেটা সরকারি চাকরি বাকরি হয়, পিএসসি, দেখেন না, ক্যাডার সার্ভিস আমলা, এই যে এখানে একজন ডেপুটি সেক্রেটারি আছে। পিএসসিতে যিনি পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান হবেন এবং এই কমিশনের যারা সদস্য হবেন, এটা আগে কিভাবে হতো, এখনো সেই ব্যবস্থা আছে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় রাষ্ট্রপতিকে দিয়ে তিনি পিএসসি গঠন করবেন। আমরা বলেছি নো, স্পিকারের নেতৃত্বে সরকারি দল, বিরোধী দলের কমিটি থাকবে, প্রয়োজনে আরো সদস্য থাকবে, তারা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ গোটা কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। বিএনপি এখানে নো বলেছে। আমার একটা ছোট্ট নাতি আছে, নাতি মানে ছেলের মেয়ে, কথা অল্প অল্প শিখতেছে, কিছু কলি খালি নো নো, আমি দাদু আসো, নো, একটু নামও, নো। দেখছি আমার নাতির মতো সব নো নো নো। আমরা বলেছি স্পিকারের নেতৃত্বে, হেডেড বাই স্পিকার, ট্রেডার বেঞ্চ এবং অপোজিশন থেকে লোক থাকবেন, তারা পিএসসি কমিশন নিয়োগ দেবে, যাতে সরকারি চাকরিতে দেখে দেখে ক্যাডার, দলীয় ক্যাডার নিয়োগ না হয়। সব দল মতের লোকেরা মেধার ভিত্তিতে কোটা প্রথা বাতিলের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে মেধার ভিত্তিতে সরকারি চাকরি যাওয়ার এই সুযোগকে বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সে সুযোগকে খর্ব করেছে।
9 নম্বর হচ্ছে অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, বাংলাদেশের সমস্ত হিসাবপত্রের সরকারি অডিটের যাদের দায়িত্ব থাকে। সেখানেও আমরা বলেছিলাম যে এখানে ডেপুটি স্পিকার বিরোধী দল থাকবে, তার নেতৃত্বে একটা কমিটি হবে, সেখানে উভয় প্রতিনিধি মিলে অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে তাদের নিয়োগ দিতে হবে। এখানেও বিএনপি বলেছে নো, আমার নাতির মতো বলেছে নো। 10 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, অ্যান্টি করাপশন কমিশন। তরজমা কি অ্যান্টি করাপশন কমিশনের? দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি করে করে, অর্থ পাচার করে করে, এই এখন প্রধানমন্ত্রীর আশেপাশে যারা বসে আছেন অনেক মিনিস্টার, এমপি, ঋণ খেলাফি আর দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বহু লোক এই সুযোগে খালাস পেয়ে আশেপাশে যারা বসে আছে। আওয়ামী লীগেও ছিল, বিএনপিতেও ছিল, জামাত ইসলামী এই পর্যন্ত পার্লামেন্টারি পলিটিক্সের ইতিহাসে ফ্রম 79 to 26 আমরা যত এমপি হয়েছি, একজন মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ প্রমাণ দিতে পারে। আমরা বলেছি এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী ইচ্ছা করে রাষ্ট্রপতিকে রাজি করে এই অ্যান্টি করাপশন কমিশন তিনি গঠন করবেন। আমরা বলেছি নো, এখানে কি হবে? আপিল বিভাগের সিনিয়র জাস্টিসের নেতৃত্বে একটা বাছাই কমিটি হবে। ভাই, আপিল বিভাগ বলতে কি? সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন, এর তো জাস্টিস, এরা তো কোনো পলিটিক্স করে না। এই জন্য আপাতত দেশের, হ্যাঁ, প্রত্যেকের এভরি ম্যান হ্যাভ এ পলিটিক্যাল লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস থাকতে পারে, যেহেতু তিনি ভোটার, কোনো জায়গায় তিনি ভোট দিতে পারেন, কিন্তু প্রফেশনালি তিনি যখন জাস্টিসের চেয়ারে থাকেন, কম্পারেটিভলি তাকে সবচেয়ে নিরপেক্ষ মনে করা হয়, নাকি বলেন? আমরা বলেছিলাম সেই আপিল ডিভিশনের যিনি সিনিয়র জাস্টিস থাকবেন, তার নেতৃত্বে অ্যান্টি করাপশন কমিশনের একটা বাছাই কমিটি হবে। সার্চ কমিটি করে আপিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশন সদস্যদের তিনি নিয়োগ দেবেন। ওনারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা ওর মধ্যে রাখাই লাগবে। এই যে আজকে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, উনিও কিন্তু দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। পার্লামেন্টে আমাদের নেতারা বলেছেন যে চুপ্পু যখন অ্যান্টি করাপশন কমিশনে ছিল, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম জিয়া তাদেরকে দুর্নীতি মামলায় ফাঁসানোর জন্য ওই কমিশনে থেকেই তিনি ষড়যন্ত্র করেছিলেন। এখন সেই চুপ্পুই হয়েছে ওনাদের এখন বড় বিশ্বাস, মহব্বত। এখন আবার তো তাহলে দলীয়করণ, কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, ছোটখাটো মৌলিক বিষয়, সামান্য কিছু করবে। এই জন্যই রহস্যটা হচ্ছে ওনারা গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবো তা কয় না, কয় কি জুলাই সনদ মানবো, মানে এই 10টা সহ এই যত আকামের ঘটনা সব মানবে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা তো কোনো দলের পক্ষ থেকে কথা বলছি না। যে গণরায় দিয়েছে 12ই ফেব্রুয়ারি, একই সঙ্গে দুটো ভোট হয়েছে। এই একই সঙ্গে দুটো ভোট নিয়েও রহস্য আছে। আপনারা জানেন আমরা 11 দল, তখন 8 দল ছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে আগে গণভোট হোক, বলছিলাম পরে জাতীয় ভোট করেন। কারণ কি ছিল? আজকে বোঝা যাচ্ছে বিএনপি কেন একসাথে ভোট চাইছিল। আজকে বোঝা যায় না? উনি যেমন বহুদিন পরে উনি যা খাইছেন সেটা পার্লামেন্টে বমি করে দিয়েছেন, ভাই এই কারণে সমঝোতা করছিলাম, যদি ভোট না হয়। কেন ভোট হবে না? আপনারা তো লন্ডন কনস্পিরেসি করে ভোটের তারিখ ওখান থেকে ঠিক করে আসছেন, ভোট হবে না কেন? আসল কথা হলো এই সংস্কারের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন আপনারা মানতে চান না। জনগণকে ভোট পেয়ে ক্ষমতায় যাবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জনগণের রায়কে বাতিল করে আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবেন, এটাই ছিল আপনাদের সরকার। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত, এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। দ্যাট ইজ হোয়াই আমরা আজকের এই সেমিনার করছি, গণমিছিল করছি।
আর এটা যদি মানা না হয়, আজকে প্রবন্ধকার সংকট বলেছেন, সাংবিধানিক সংকট তৈরি হবে, সংঘাত হবে, মারামারি হবে, আইনি সংবিধান হবে, নির্বাহী পরিষদ এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং এক্সিকিউটিভের মধ্যে ফাইট হবে, ক্ষমতার ভারসাম্য থাকবে না, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে না, সবকিছু আবার কর্তৃত্ববাদী শাসন দিকে চলে যাবে। এই সংকট থেকে দেশকে বাঁচাতে গেলে উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাদেরকে আবার যে জনগণ ভোট দিয়েছে, যে জনগণ 5 কোটি ভোট দিয়েছে, সেই 70% জনগণের ম্যান্ডেট যারা দিয়েছে, এটা যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয়, তো আমরা সেই আলোচনা, সেই আন্দোলনকে আবার জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ উই আর রেসপন্সিবল টু দ্য পিপল। ওনারা বলেন কি, একটা কথা বলে আমি শেষ করে দিই, যে আমরা তো পার্লামেন্টে আসি, আমরা মেজরিটি, বলে না? তো মেজরিটি যা বলবে তাই? নো, সকল সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক আইন সংবিধান বিশ্লেষক যারা বলেছেন, একটা দেশের পার্লামেন্ট কখনো সভরেন হতে পারে না। পার্লামেন্ট যদি সভরেন হয়, তাহলে সংবিধানের যে সংশোধনী আইন যেগুলো অনেক পাস করেছেন, 13, 1500 অনেক সংশোধনী, আদালত সেটা বাতিল করেছে কেন? পার্লামেন্ট যদি সভরেন হতো, তাহলে আদালত তো এই অ্যামেন্ডমেন্টগুলো বাতিল করতে পারত না। আর্টিকেল 7, যেটা শিশির মণি এই প্রবন্ধে এনেছেন, সংবিধানের আর্টিকেল 7-এ বলা হয়েছে, উইল অফ দ্য পিপল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। আপনি 300 আসনে আপনি জিতেছেন, যে ভোট পেয়েছেন, আসন পেয়েছেন, এমপি যারা হয়ে ওখানে বসে আছেন, তারা সভরেন পাওয়ারের অধিকারী নয়। সাধারণ ভোটাররা একটা জায়গার 4 লাখ লোক ভোট দিয়ে একটা লোককে এমপি বানাইছে। ওই এমপি কিন্তু এখন জনগণের ডেলিগেটেড পাওয়ার তিনি এনজয় করছেন। পাওয়ার ডেলিগেট করেছে একজনের কাছে, তিনি পার্লামেন্টে আইন সংশোধন এবং সরকার পরিচালনায় সাহায্য করবেন। কিন্তু সভরেন পাওয়ারটা হচ্ছে জনগণ, ক্ষমতার মালিক তার হাতে। ফলে পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছে জনগণের ডেলিগেট করা পাওয়ারকে এক্সারসাইজ করছেন। আর গণভোটটা কি? গণভোটটা কিন্তু কাউকে পাওয়ার ডেলিগেট করেন, ডাইরেক্ট সেই লোকটা ভোট দিয়েছে যে হ্যাঁ আমি এই সংস্কারগুলো চাই। এখানে কোনো এমপি, কোনো মাধ্যম নেই। ফলে একটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার, আর একটা হচ্ছে ডাইরেক্ট ভোট দিয়ে গণভোটে হা জয়যুক্ত করে এই 84 সংস্কারের পক্ষে পাবলিকরা ভোট দিয়েছে। ফলে এই পার্লামেন্টের উপরে জনগণ হচ্ছে সভরেন, উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়। আমার সংবিধানের আর্টিকেল 7 বলছে যে জনগণের অভিপ্রায় হচ্ছে সংবিধানের সর্বোচ্চ আইন। ফলে ওনারা বলে আমরা খুব পাওয়ার, অনেক ভোট। কত ভোট? বিএনপির সব ভোট যোগ করে সব আসন কি কায়দায় পাইছেন, যে কায়দায় পান, তাও যদি যোগ করি তা 3 কোটি ভোট হয়। কিন্তু গণভোটে যে ভোট হয়েছে 5 কোটি। কত হয়েছে? 5 কোটি। তাহলে কি 3 কোটির কাছে 5 কোটি পরাজিত হবে? 5 কোটি মানুষ বলছে যে বিএনপির এই 10টা নোট অফ ডিসেন্ট খারিজ, আর আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে বলবেন যে না এটা মানতে হবে। এটা হচ্ছে জনগণের উপরে জোর করে চাপিয়ে দেওয়া। দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এটাকেই বলে কর্তৃত্ববাদী শাসন। মেজরিটির জোরে ক্ষমতা চাপিয়ে দিয়ে সেদিকে এই দেশ ধাবিত হলে আবার হয়তো আমাদেরকে আর একটা জুলাইয়ের রক্তাক্ত পরিণতির অপেক্ষা করতে হবে। আমরা তা চাই না। আমাদের লিডার ডক্টর শফিক রহমান পার্লামেন্টে বলেছেন, আমরা সব সময় 2টা কথা উনি বলেছেন, একটা হচ্ছে রেসপন্সিবল, আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ। আমরা সব সময় দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। সব মন্দ কাজে আমরা প্রতিবাদ করব, সকল ভালো কাজে সাহায্য করব। দেখলেন না, জ্বালানি সংকটের জন্য আমাদের আমিরের পক্ষ থেকে প্রপোজাল দেওয়া হয়েছে, আসেন মিলেমিশে আমরা একটা পথ বের করি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের বিরোধী দলের প্রস্তাব মেনে নিয়ে একটা কমিটি গঠন করেছেন। এখনো সময় আছে। রাষ্ট্রপতির আদেশ, এখন আপনি বলছেন অবৈধ, গণভোট অবৈধ, গণভোটের অর্ডিন্যান্সটা ওনার এখন বাতিল করে 133টা অর্ডিন্যান্স বাতিল করতে পার্লামেন্টে নিয়ে আসছে, উনি বাতিল করে দিলেন। সময় আছে, পার্লামেন্ট আবার হয়তো জুনে বাজেট অধিবেশন হবে, 30 তারিখে শেষ হয়ে গেছে। পার্লামেন্টে আসেন, গণভোটের রায় বাস্তবায়নের যে পথে, প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে পথ, যে সংস্কার পরিষদ, শপথ পড়া, অধিবেশন ডাকা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এই সংকট নিরসন করার দায়িত্ব এখন বিএনপি। এটা আমাদের হাতে নাই, বল এখন বিএনপির কোর্টে। খেলতে হবে আপনার। জনগণ বল বিএনপির কোর্টে দিয়ে দিছে নাকি বলেন? আমরা গ্যালারির দর্শক হিসেবে বলতে পারি যে তুমি শর্ট দাও,
শট দিলে গোল হবে। তুমি যদি গোল না দাও তাহলে কিন্তু ভুল পাস করে ব্যাক হয়ে গেলে গোল কিন্তু নিজের দিলে ঢুকে দিতে পারে। ধন্যবাদ। সংক্ষেপ করতে চেয়েছিলাম, সংক্ষেপই হয়েছে, কিন্তু যত কথা সব বলা গেল না, সময় লম্বা হলো। আশা করি জনগণকে বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার দায়িত্ব নাগরিক সমাজের। ভূত আমাদের ঘাড়ে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে চেপেছে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উই ওয়ান্ট জাস্টিস। আমরা জনগণের